অ্যালমন্ড, অলিভ, পিনাট, সেসম ও ভিটামিন ই সমৃদ্ধ বিটেক এক্সপার্ট নন স্টিকি হেয়ার কেয়ার অয়েল চুল লম্বা করে, চুল হয় আরো বেশি ঘন, কালো ও মজবুত। বিটেক এক্সপার্ট, স্টে ইয়াং। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার আমিতে। আমি সারিকা। আপনারা সবাই নিশ্চয়ই আমার সাথে এক বাক্যে স্বীকার করবেন যে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে চলচ্চিত্র। একটি দেশের সংস্কৃতিকেও প্রতিনিধিত্ব করে চলচ্চিত্র। তাই এই অঙ্গনে যারা কাজ করেন তাদের দায়িত্বটা একটু বেশি, আর একই সাথে যদি হন পরিচালক এবং প্রযোজক তাহলে তো গুরুত্বটা অনেক বেশি। আমার সাথে আজকে এমন একজন উপস্থিত আছেন যিনি তার কর্মজীবনে বর্ণিল অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করেছে অজস্র মানুষের ভালোবাসা, কিন্তু তারও একটা ভালোবাসার জায়গা আছে, সেটা আমরা তার মুখে শুনবো। প্রিয় দর্শক, আমাদের সাথে আছেন জনপ্রিয় চিত্রনায়ক, পরিচালক এবং প্রযোজক রুবেল। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি? আমি ভীষণ ভালো আছি। আজকে আপনাকে পেয়েছি এবং আপনার সাথে কথা বলবো, অনেক কিছু জানবো। এবং আমি যেটা প্রথমেই বললাম দর্শকদেরকে যে আপনারও একটা ভালোবাসার জায়গা আছে, সেটা আমরা আপনার মুখে শুনবো। সেটা হচ্ছে ক্যারাটে। সো সেটা নিয়ে আপনি যদি বলেন যে আপনার এই ভালোবাসার জায়গাটা আসলে শুরু হলো কীভাবে, এবং সেম লেভেল অফ ডেডিকেশন এটার জন্য আসলে কতটুকু পরিমাণে শ্রম এবং মোটিভেশন দিয়ে আপনি আসলে এই জায়গাটা অর্জন করেছেন? আমি তখন জাস্ট কলেজে পড়ি। আমি মধুমিতা একটা ছবি দেখতে গিয়েছিলাম। ছবিটার নাম ছিল চাইনিজ বক্সার। আমি হয়তো বা বলেছি। চাইনিজ বক্সার দেখার পরই আমার মাথার মধ্যে এক ধরনের পোকা ঢুকেছিল যে একটি মানুষের পক্ষে 10-15 জনের সাথে মারামারি করা সম্ভব এবং নিজেকে বাঁচানো সম্ভব। এর আগে এই ব্যাপারটা আমার জানা ছিল না। ঠিক সেই সময় বড় ভাই একটা ছবি শুরু করেছিলেন। ছবির নাম হচ্ছে জাদুনগর। জাদুনগর ছবি কাজ করার জন্য তখন চিটাগাং থেকে আমার শ্রদ্ধেয় ওস্তাদ জাহাঙ্গীর আলম সাহেবকে উনি ঢাকাতে নিয়ে এসেছিলেন এবং ওইখানে কিছু বিশেষ একটি মারামারি করবার জন্য উনি ওনার কাছে কারাতে শিখতেন। আচ্ছা। তখন আমি একদিন ওস্তাদকে নিচে আমি ধরলাম, দোতলায় শেখাতো। আমি ধরলাম যেটা আমিও শিখবো, খালি ভাইয়াকে শেখাতে হবে না, আমাকে শেখাতে হবে। ওস্তাদ যে ভাইয়াকে বলে দিয়েছিলেন। তা ভাই আমাকে ডাকলেন, জিজ্ঞেস করলো তুই কি এটা শিখতে চাস কিনা? বললাম জি। তো ওস্তাদের সাথে কথা বললাম। দেন উই মেকড এ ক্লাব। একটা ক্লাব আমরা তৈরি করলাম। দ্যাট ওয়াজ 1978। আমি যেটি শুরু করেছিলাম জাস্ট ঢাকা ইউনিভার্সিটিতে আমি ভর্তি হয়েছি। দেন আই স্টার্টেড কারাতে। ভাই ব্যাক স্টেজে কথা হচ্ছিল যে এখনো পর্যন্ত আপনি এভরিডে এই প্র্যাকটিসটা করেন, এত বছর ধরে, লম্বা সময় ধরে, এবং এই ডেডিকেশন ইটস কমেন্ডেবল। সো এটা আসলে এটার জন্য আপনি নিজেকে কিভাবে প্রিপেয়ার করেন, বা এই এতদিন ধরে কনসিস্টেন্সি মেনটেন করার পেছনে যদি আমি একটু অ্যাডভাইস চাই যে কেউ যদি করতে চায় সেটা আসলে কি কাজ করে? আমার না অন্য কোনো নেশা নেই। আই নেভার টাচড ইভেন এ বিয়ার। আমি সিগারেটও খাই না। সো আমার নেশা বলতে হচ্ছে কারাতে। মানে কারাতের ওই নেশাটা মনে হয় এটা আল্লাহ তাআলাই আমার মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, যার জন্য অন্য কোনো জায়গায় আমি যাইনি। সো এবং ওইটার কারণের জন্য আমার এখনও মানে প্রাত্যহিক জীবনে যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনার ডেইলি রুটিনটা কি, ডেইলি রুটিনের মধ্যে আমার 1 ঘন্টা প্র্যাকটিস মাস্ট। পৃথিবী উল্টে যাবে, ইট উড চেঞ্জ, বিকজ টু বি অনেস্ট 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন পড়া, তাহাজ্জুদ পড়া এবং 1 ঘন্টা প্র্যাকটিস করা, পৃথিবী উল্টে যাবে, আমার প্র্যাকটিস বন্ধ হবে না। ইয়েস্টারডে ছিল শুক্রবার। যেমন শুক্রবার দিনে এক ধরনের আমার ভিতরে এক ধরনের উত্তেজনা কাজ করে। আমি কখন সকালবার মানে ব্রেকফাস্ট করব, কখন নামাজ পড়ব, নামাজ পড়ে কখন ড্রেসটা পরবো, কারাতে স্কুলে ঢুকবো। নাও আই এম এ টিচার, বাট টিল দেন মানে ওই কারাতে ক্লাবে কখন ঢুকবো এক ধরনের নেশা কাজ করে আমার ভিতরে। এখনও আই এম ডুইং দিস থিং 46 years. It's not a matter of joke. It's not. So আপনি বিশ্বাস করবেন না, এখন আমার ভিতরে সেই নেশাটি কাজ করে। আপনার ফিটনেসের পেছনে সিক্রেটটা সবাই জানে যে আপনার ক্যারাটে এবং এটা করা, বাট একটা মানুষের জন্য আসলে কতটুকু ইম্পর্টেন্ট, সেটা সুস্থ থাকার জন্য হোক বা লংজিভিটির জন্য হোক, যে ফিটনেস মেনটেন করাটা আসলে কতটুকু প্রয়োজন আপনি মনে করেন? আমি মনে করি এটা 100তে 100% প্রয়োজন। বিকজ অ্যাট দ্য ফার্স্ট স্টেজ আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু বি ব্লেসড বাই আল্লাহ ফার্স্ট। আপনার উপরওয়ালার আশীর্বাদ আপনার প্রতি থাকতে হবে। আর আপনার উপরওয়ালার আশীর্বাদ তখনই থাকবে
যখন আপনার ভিতরে নোংরামিটা কাজ কম করবে, আপনার ভিতরে পবিত্রতাটা বেশি থাকবে, আপনি মানুষের পিছনে কম লাগবেন, গীবত কম করবেন, কেউ আপনার যদি উপকার করে সেই উপকারটিকে সারা জীবন মনে রাখবেন। আল্লাহ তাআলা কিছু কিছু জিনিস আছে একদমই পছন্দ করেন না, সেই সব জিনিসগুলো থেকে আপনি দূরে থাকবেন। অ্যাট দ্য সেম টাইম আপনি শরীরের প্রতি যত্ন নেবেন। ইট মিনস হোয়াট? খাওয়া দাওয়াকে একটু মেনটেন করা এবং রেগুলার এক্সারসাইজ করে। এটা আমরা তো ছোটোবেলা থেকে শুনেই এসছি আমরা। সো আপনি যদি সেটা ফিজিক্যাল এক্সারসাইজটি করেন, অ্যান্ড ইফ ইউ আর ব্লেসড বাই আল্লাহ, অ্যাট দ্য সেম টাইম আনডাউটলি ইয়োর প্যারেন্টস, বাবা মার আশীর্বাদ আপনার প্রতি থাকতেই হবে, দোয়া থাকতেই হবে, তার মধ্যে স্পেশালি মা। যেমন আমি কারোর সাথে কথা বলেই দিই যে মায়ের সাথে যদি কেউ বেয়াদবি করে, যদি যে ওরা কথাও বলো, আই এম নট গোয়িং টু টক উইথ ইউ, আমি তোমার সাথে কখনো কথা বলবো না। আমি যখন একটি স্কুলে যখন কারাতে শেখাই তখন বাচ্চাদেরকে আমি সেটাই বলি, আমি ক্লাসেও বলে দিই, হোয়াট এভার ইট ইজ, তুমি যা খুশি করো, বাট বি কেয়ারফুল অ্যাবাউট ইউর মাদার। মায়ের সাথে জোরে কথা বলা যাবে না, মায়ের সাথে কোনো ধরনের বেয়াদবি করা যাবে না। অ্যান্ড ইফ ইউ আর ব্লেসড বাই আল্লাহ অ্যান্ড ইউর মাদার, nobody can stop you. Nobody can stop you. পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে থামাতে পারবে। ভাই একটা কোশ্চেন কি করতে পারি? প্লিজ। হাউ ডু ইউ স্টিল লুক সো ইয়াং? হাউ, এটার পেছনে কি রহস্য? রহস্য যে আবারও বলবো, আই এম ব্লেসড বাই আল্লাহ। আরেকটি ব্যাপার আমাকে বলতেই হবে, এটা আমি সবার জন্য বলতে চাই। আই নেভার টাচড ইভেন এ বিয়ার, অন্য কিছু তো পরের কথা। আই নেভার টাচড ইভেন এ সীসা, যেটা আজকের যুগে একটা ছেলে মেয়েদের কাছে ফ্যাশন। আমি জানি আমার কথা শুনে অনেকে মাইন্ড করবে, এটা তাদের কাছে ফ্যাশন। অনেকের আমি দেখেছি, অনেকের ভ্যানিটি ব্যাগের মধ্যেও তো সিগারেটের প্যাকেট থাকে। আমি কোনো জিনিস না দেখে বলি না, আমি সিগারেটও খাই না। তো আমি মনে হয় এই জন্য হয়তো বা উপরওয়ালার তরফ থেকে এক ধরনের পুরস্কার আছে যে তুমি এইরকম সুস্থ সুন্দর থাকতে পারবে। আই এম ব্লেসড বাই আল্লাহ। এবার আমরা একটু কাজের প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে যে অনেকদিন পরে আমরা আপনাকে আবারও পেতে যাচ্ছি স্ক্রিনে, আবারও দেখতে পারবো। সেটা হচ্ছে ওয়েব সিরিজে রায়হান রাফির। সেটা নিয়ে আমরা গল্প শুনবো, কিন্তু ছোট একটি বিরতির পর। দর্শক, ফিরছি বিরতির পর। আমি প্রাউডলি বলতে পারবো আমাকে কেউ সরিয়ে দিতে পারেনি, ইনশাআল্লাহ। আমি সরে গিয়েছিলাম, এইটা হয়তো অনেকে জানার একটি অভাব আছে। অ্যালমন্ড, অলিভ, পিনাট, সেসম ও ভিটামিন ই সমৃদ্ধ বিটেক এক্সপার্ট নন স্টিকি হেয়ার কেয়ার অয়েল চুল লম্বা করে, চুল হয় আরো বেশি ঘন, কালো ও মজবুত। বিটেক এক্সপার্ট, স্টে ইয়াং। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েল আমার আমিতে। কথা হচ্ছিল রুবেল ভাইয়ের সাথে। ভাই, যাওয়ার আগে বলেছিলাম যে নতুন একটা কাজ আমরা পেতে যাচ্ছি রায়হান রাফির, সেটা নিয়ে যদি আমাদেরকে কিছু বলেন। এর আগে অনেকজনই আমাকে অফার করেছিলেন ওয়েব সিরিজ করার জন্য, বাট ওই সময় আমি ওইভাবে আমি কোনো রকম ডিসিশন নেইনি ওয়েদার আই এম গোয়িং টু অ্যাক্ট অর নট। বাট আপনারা সকলে জানেন যে রায়হান রাফি ভাই কতগুলো ছবি তার অনেক ভালো গিয়েছে। সো ওই সময় যখন উনি আমাকে ফোন দিলেন যে রুবেল ভাই, আই লাইক টু টক, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম একটি ব্যাপারে। ওকে, আসেন। তারপর বঙ্গ মুশফিক ভাই ছিলেন, ওনার দুজন বাসা আসলেন যে না আমাকে অফার দিলেন এই ব্ল্যাক মানি করবার জন্য। ওনার প্রথম যে ব্যাপারটি ছিল সেটা ছিল একটু নেগেটিভ টাইপের ক্যারেক্টার। তখন আমি রাফি ভাইকে বলেছিলাম যে রাফি ভাই, উনি একটু শুরু করার পরে আমি তাকে বলেছিলাম যে রাফি ভাই, দুইটি জিনিস আমার আগে বলে নিই, নাহলে আবার আপনি একটু ভুল বোঝাবুঝি হতে পারে, যে আমি আপনাকে কিছু কথা বলি। ব্যাপারটা হচ্ছে যে যেমন আপনি আমাকে যদি বলেন কোনো নেগেটিভ ক্যারেক্টার করতে, আই এম নট গোয়িং টু অ্যাক্ট, আমি কিন্তু করবো না। আমি ভিলেন করিনি, করবো না। আমি অ্যান্টি হিরো করেছি, গডফাদার, ধান্দা এবং গাজী মাজহারুল ভাইয়ের উল্কাতে, একটা অ্যান্টি হিরো। আমি বলেছি দেখেন, আমি অ্যান্টি হিরো যদি হয় দেন আই উইল অ্যাক্ট। তখন তাদেরকে আমি আরেকটি কন্ডিশন বলে আমি বলেছিলাম যে এটা আমার চাওয়া, যেটা আমি সারা জীবন করে এসেছি। সেটা হচ্ছে যে আমার নামের আগে কারো নাম যেতে পারবে না। সিনিয়র কেউ থাকলে অবশ্যই তার নাম আগে যাবে এবং লাস্টে হবে ও রুবেল হতে হবে। রায় বলছে এইসব ব্যাপারে কোনো সমস্যা নেই, রুবেলে চলেন আমরা একসাথে কাজ করি। দেন আমি রাজি হয়ে গেলাম। আমি চিন্তা ঠিক আছে, যেহেতু এটা একটি আলাদা একটি ওয়ার্ল্ড, আমি যাই দেখি কী অবস্থা। সো আমি কাজ করেছি। আই থিঙ্ক ইট ওয়াজ গ্রেট। তাদের সাথে কাজ করেছে, আমি ভালো লেগেছে। ব্যাপারটি হচ্ছে এরকম, আমি সারা জীবন না যাদের সাথে কাজ করি আমার কতটুকু ভালো লেগেছে তার চেয়েও বেশি আমি বলবো যে
তাদের আমাকে নিয়ে কাজ করতে কেমন লেগেছে আমি সেটা জানার বেশি আগ্রহ বেশি থাকে। আমার ভালো লেগেছে, রাফি ভাইদের কীরকম লেগেছে শুনেছে কিছুটা, সেটাও জানার অপেক্ষায় আছে। আপনাদের সময় অনেক গুণী গুণী নির্মাতা এবং অনেক বড় মানুষদের সাথে কাজ করেছেন এবং এখনকার এসে এখন যারা আসলে ইন্ডাস্ট্রি ডমিনেট করছে তাদের সাথেও কাজ করছেন, তো আসলে মূল কোনো পার্থক্যকে আপনি পেয়েছেন কিনা, সেটা কাজের ধরনে হতে পারে? ব্যাপারটা হচ্ছে আসলে ফিল্মের ধরন একরকম, ওয়েব সিরিজের ধরনটা একরকম, দুটো ডিফারেন্ট। সো আমি তাদের সাথে কাজ করে আই ওয়াজ প্লিজড, বিকজ এখানে যারা ছিলেন কাজ করেছেন, আমরা বলবো যে তাদের টোটাল গ্রুপটি যারা ছিলেন আমি কাজ করে অনেক ভালো লেগেছে, বিকজ তাদের যে সাহায্য সহযোগিতা এবং বলবো যে মানবিক দৃষ্টিভঙ্গিতেও যদি বলি সর্বদিক থেকে ইট ওয়াজ গ্রেট। আচ্ছা, আপনার দর্শকরাও জানতে চায় যে আপনি একটা লম্বা সময় বিরতি নিয়েছেন, তো সেটার পেছনে আসলে কারণটা কি ছিল? বিরতি নিয়েছে আসলে ব্যাপারটি ঠিক সেরকম না। বড় ভাই সবসময় একটি কথা বলতেন যে তুমি রাজা থাকা অবস্থায় তুমি সরে যাও, ডিথ্রোন হও না, তোমাকে কেউ সরিয়ে দিল এইটা হয়েও না, তাই তখন তোমার মূল্যটা কম হবে। তুমি রাজা থাকা অবস্থা, আমি চেয়ারটায় বসে আছি, নাও আই এম এ কিং। আমি এটাকে হোল্ড করার জন্য বছরের পর বছর চেষ্টা করতে থাকলাম, আমি 5 বছর 10 বছর করলাম, বাট একটা সার্টেন টাইম কিন্তু আসবে আরেকজনকে এসে আমাকে বলবে যে তুমি সরো না, আমার জায়গার সময়। তার আগে তার চেয়ে বড় আমি দাঁড়িয়ে এসে আমি তাকে সম্মান দিই, তুমি এসে বসো, আমি সরে যাই, ইটস ইওর টাইম। চমৎকার, এভাবে আসলে ভাবাটাও খুব সুন্দর একটা বিষয়। সো আই থট অ্যাবাউট দ্যাট। এবং আমি 2006 সালে আমার জানা কিছু সাংবাদিক ভাইয়ের আছে তাদেরকে বলেছিলাম আমি 20 ইয়ার্স তখন আমি মোটামুটিভাবে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় একটা আমি কাজ করেছিলাম, বাট আফটার দ্যাট ওই বড় ভাইয়ের কথাটাকে আমি সবসময় ফলো করি, যে তুমি ডিথ্রোন হওয়ার চেয়ে তুমি জায়গাটি ছেড়ে দাও। আমি প্রাউডলি বলতে পারবো আমাকে কেউ সরিয়ে দিতে পারেনি, ইনশাআল্লাহ আমি সরে গিয়েছিলাম। এইটা হয়তো অনেকে জানার একটি অভাব আছে। আচ্ছা ভাই, যে আপনার এই চমৎকার অভিনয়ের দক্ষতা, এটা রপ্ত করার জন্য আসলে কি কি আপনাকে স্যাক্রিফাইস করতে হয়েছে? দক্ষতার ক্ষেত্রে আমি যেটা বলতে চাবো সেটা হচ্ছে যে আমি যেহেতু একজন ডিরেক্টরও, তখন আমি মনে করি যে একজন আর্টিস্টের যেটি সবচেয়ে বেশি প্রয়োজন, আমি মনে করি তার গল্পটা 100% তার মাথার মধ্যে ক্যাচ করা উচিত, মাথার মধ্যে নেওয়া উচিত। আমি যেই ক্যারেক্টার করছি সেই ক্যারেক্টারের সাথে আসলে কি কি যায়, আমার এই ক্যারেক্টারের জন্য আমার কি কি উপকরণ আমার সাথে সঙ্গী হতে পারে। সাচ এজ আমি মনে করি একটা বিরিয়ানি তৈরি করার জন্য আমার ভালো ভালো উপকরণ যেগুলো আছে, ভালো ঘি দরকার, ভালো চাল দরকার, ভালো মাংস দরকার, আর অনেকগুলো বলবো যে মশলা দরকার আছে। সেই সংমিশ্রণ যদি ভালো হয়, সুন্দর হয়, দেন ইউ ক্যান মেক এ গুড বিরিয়ানি। রাইট, ঠিক সেই রকম একজন পারফেক্ট আর্টিস্ট হতে ওঠার পর আপনি অনেক কিছুর সংমিশ্রণকে মাথায় রেখে ওগুলোর ইনগ্রেডিয়েন্টসগুলো আসলে রাইট, আপনি সেই সব কিছু আপনার মাথার মধ্যে নিতে হবে। অত্যন্ত দুঃখের সাথে আমাকে বলতে হয়, যদিও আমাদের দেশের, এটা আমি জানি অনেকে বিপক্ষে যাবে, আমাদের দেশের আগেরকার যারা জুরি বোর্ডে ছিলেন তাদের কাছে আমার সবসময় একটি জিজ্ঞাসা ছিল, রুবেল মানে হচ্ছে তাকে আগে প্রথম থেকে বাদ করে দেওয়া, হি ইজ নট ক্যাপাবল টু গেট দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড। কেননা একটি কারণ, সেটা হচ্ছে সে অ্যাকশন ছবি করে, মারামারি ছবি করে। তাহলে যদি মারামারি ছবিটাকে যদি আমি প্রথম থেকেই বাদ দিয়ে দিই, দেন বুশ ক্যাসিডি অ্যান্ড দ্য সানডেন্স কিড, আমি বেনহার থেকে শুরু করে, গ্ল্যাডিয়েটর থেকে শুরু করে, এই ধরনের যত আমি ম্যাড ম্যাক্স থেকে শুরু করে, টার্মিনেটর থেকে শুরু করে, লর্ড অফ দ্য রিং থেকে শুরু করে, প্রত্যেকটি ছবি অ্যাকশন ছবি, তাহলে তার অস্কার পায় কিভাবে? আমি অ্যাওয়ার্ড পাইনি, এটার জন্য কোনো আমার দুঃখ নেই, বিকজ আল্লাহ তাআলা আমার জন্য লিখে রাখেননি। কিন্তু ভাই আপনার এখানে একটা দুঃখ থাকলে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আপনার সবচেয়ে বড় অর্জনটাই আছে, সেটা হচ্ছে অজস্র মানুষের ভালোবাসা। এর থেকে বড় অ্যাওয়ার্ড আসলে আমার আর কোনো কিছু দরকার নাই, আই ডোন্ট নিড দ্যাট অ্যাওয়ার্ড। আমি বলে দিচ্ছি যে আমার বলার কারণটি হচ্ছে যে ওনাদের এই ধরনের মন মানসিকতা পরিবর্তন হওয়া উচিত। বিকজ আমি মনে করি আমি যদি একটি চোরের ক্যারেক্টার করি, বা আমি একটা ডাকাতের ক্যারেক্টার করি, বা একটা রংবাজের ক্যারেক্টার করি, প্রপারলি একটা চোর কী করে আমি ঠিক অবিকল সেই জিনিসটা করতে পারছি কি না, আমি যদি ঠিক সেই রকম 100% করতে পারি, তাহলে আমি ডিজার্ভ করি সেই অ্যাওয়ার্ডটি পাওয়ার। একদম ঠিক সেই রকম আমি যেই কথায় বলছেন, যে প্রশ্নটি তুলেছেন একজন আর্টিস্টের জন্য, তার আসলে সেই গল্পটি আগে তার ফার্স্ট ব্রেনে নেওয়া উচিত যে আমি কোন ক্যারেক্টারটি করছি,
সেই ক্যারেক্টারের সাথে আসলে কি কি যায়। আপনার প্রত্যেকটি দিকে একজন হিরো বা হিরোইন হতে গেলে পর প্রত্যেকটি জিনিসের ব্যালেন্স থাকতে হবে। আপনি মারামারি ভালো পারেন, আপনি নাচ ভালো পারেন, অভিনয় ভালো পারেন, আপনার স্ক্রিন পার্সোনালিটি অন্যরকম, সব কিছু মিলিয়ে যদি আপনি একটি 50+ বা 60+ হন, তাহলে মনে করেন যে ইয়েস, আপনি একটা জায়গা তৈরি করতে পারবেন। আদারওয়াইজ ইট উইল বি ইম্পসিবল ফর এনি ওয়ান টু মেক দ্যাট প্লেস। তার পক্ষে সম্ভব না, আই ডোন্ট বিলিভ। অবশ্যই। এবং ভাই তার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দর্শক কিভাবে আসলে গ্রহণ করছে। এবং আমি একটু আগে যেটা বলছিলাম যে আপনার জড়িত অজস্র মানুষের ভালোবাসা রয়েছে, সেই অভিজ্ঞতা নিয়ে কথা বলবো ছোট একটি বিরতির পর। দর্শক, ফিরছি বিরতির পর। সবার জীবনে কিছু আফসোস থেকে যায়, আমার কোনো আফসোস নেই। আমি যা ডিজার্ভ করি তার চেয়ে আল্লাহ তাআলা বেশি দিয়েছে আমাকে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। কথা হচ্ছিল রুবেল ভাইয়ের সাথে। ভাই, যাওয়ার আগে বলেছিলাম যে অজস্র মানুষের ভালোবাসা আছে আপনার কাছে, এমন কি কোনো অভিজ্ঞতা রয়েছে যেটা আসলে আপনাকে ভীষণভাবে নাড়া দিয়েছে? ইটালিতে আমি অনেকদিন থাকার পর, রোমে থাকার পর আমি ভেনিসে গিয়েছিলাম। আমি আমার 4-5টা ছোটো ভাই ছিল, ওকে নিয়ে একদিন আমি ভেনিসের রোডে হাঁটছিলাম। তখন একজন ভদ্রলোক দৌড়ের সামনে এসে দাঁড়ালো। দাঁড়ানো সে আমার সাথে প্রথমে তাকিয়েছিল। তাকানোর পর সে জিজ্ঞেস করলো যে, বলো যে আপনি রুবেল ভাই না? আমি যেই মাথাটা অর্ধেক দুলিয়েছি, উনি হাউমাউ করে কেঁদে দিয়ে আমাকে বুকে জড়িয়ে ধরেছেন। অনেকক্ষণ, মানে আমার মনে হয় মিনিট খানেক আমি তাকে নাড়াতে পারছিলাম না। তো তাকে উঠালাম বুক থেকে। সে কান্নাকাটি করে আমি বললাম যে, ভাই কাঁদছেন কেন আপনি? কেন আমার চিন্তা করতে পারি না যে আপনার সাথে আমার জীবনে দেখা হবে, আমি ভাবতে পারি না। তাকে বোঝাচ্ছি, তারপর জাস্ট আমি কথাটা বলছিলাম। তো তার যেই কথাটা আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে, যেটা আমি সারা জীবন মনে রাখবো, উনি আমাকে এই কথাটা বলেছিলেন যে, বলে বিশ্বাস করেন আমার খুব শখ ছিল একটা, যে আমার মৃত্যুর আগে জানি আপনাকে সামনে দেখে আমি মরতে পারি। এটা ভীষণ আমার এখন লোম দাঁড়িয়ে যায়। মনে করি যে একজন আর্টিস্টের জীবনে এর চেয়ে বড় কিছু পাওয়া, আমি অন্য কারো কি আছে আমি জানি না, বাট আমি মনে করি যে আমার কাছে এর চেয়ে বড় কিছু পাওনা আর কোনো কিছু নেই, বিং এ আর্টিস্ট। যে এরকম আরও অনেক আমার আছে ঘটনা। আর নিজে থেকে একটা ভালো লাগার একটা অনুভূতি যেটা আছে, সেটা হচ্ছে যে আমি ইংলিশ থেকে পেয়ে যাচ্ছিলাম ইমিগ্রেশনে। একজন ভদ্রমহিলা ছিলেন, আমি ব্যাগটা লিফট করে আমি ওখানে যখন রেখেছি, তখন উনি আমাকে ফার্স্ট কোয়েশ্চেন করেছিলেন আমাকে যে, আর ইউ সেলিব্রিটি? আমি একটু নিজে থেকে মনে মনে একটু চুকিয়ে গেলাম, বিকজ বোম্বের হলে একটা আলাদা ব্যাপার, বাট বাংলাদেশের একজন লোকের চেনার প্রশ্নই আসে না। আমি হেসে দিলাম, বললাম যে তুমি হোয়াই ডিড ইউ আস্ক মি দিস টাইপ অফ কোয়েশ্চেন? ও আবার জিজ্ঞেস করেছে আমাকে যে, জাস্ট টেল মি আর ইউ সেলিব্রিটি? আমি হেসে দিয়েছি। আমি বললাম যে, আমি আবার তাকে প্রশ্ন করেছি, তুমি কেন জিজ্ঞেস করছো? তা বলো যে, দ্য ওয়ে ইউ ওয়াক, দ্য ওয়ে ইউ লিফট ইউর ব্যাগ, দ্য ওয়ে ইউ টক, এটা কেন যেন মনে হচ্ছে আমার কাছে একটা নর্মাল মনে হয়নি আমার কাছে। তুমি সত্যিকার বলো তো, আসলে তুমি একজন সেলিব্রিটি কিনা? আমি হেসে দিয়ে বললাম যে ইয়েস। আমি মনে করি আমার জীবনের এটার অন্যতম একটি পাওয়া হচ্ছে এটি, যে আমি জানি না, আই ডোন্ট নো, যে কিছু একটা আল্লাহ তাআলা হয়তো বা দিয়ে দিয়েছেন, সেই পার্সোনালিটিটা আসলে আপনি আপনার ভেতরে ধারণ করেন। এই জন্য আসলে একজন যেই মানুষ যে আপনাকে চেনে না, তারও হয়তো দেখে সেটাই মনে হয়। আমার কাছে সেটাই মনে হচ্ছে। তার পক্ষে তো চেনা, সে তারপরে আমার কাছে ছবি তুললেন, কথা বললেন, অনেকক্ষণ কথা বললেন সে। তখন ওই দিনটা আমার কাছে একটা স্মরণীয় দিন। তবে আপনি যে কথাটি প্রশ্ন করেছেন, ওই ধরনের ব্যাপারগুলো আমার অনেক জায়গায় হয়েছে, ভক্তদের মধ্যে আমার পড়তে হয়েছে। আরেকটা প্রসঙ্গে একটু আসি, যে আপনাদের সময়ের চলচ্চিত্র এবং এখনকার টাইমের চলচ্চিত্র কি অবস্থা, আপনার কাছে কি মনে হয়, বা চলচ্চিত্র আসলে ভবিষ্যৎটা কি, সেটা আপনার জায়গা থেকে আপনার ভিশনটা কি? আপনার একটি স্কুল আছে, আপনি অনেক ভালো ভালো টিচার আনলেন, বড় বিল্ডিং বানালেন, আপনার ছাত্র নেই, আপনি সেই বিল্ডিং দিয়ে কী করবেন আমাকে বলেন? অনেক মডার্নাইজ জিনিস আছে এখন, আপনি অনেক ছবি তৈরি করতে পারবেন, অনেক ভালো কিছু তৈরি করতে পারবেন, বাট আপনার ছাত্র তো নেই, আপনার ছাত্রগুলো সব সরে গেছে। যেটি আমাদের করা দরকার, ইউ হ্যাভ টু মেক দ্যাট স্টুডেন্ট, ওই স্টুডেন্ট তৈরি করবার জন্য আপনার কী কী করা দরকার সেই স্টেপগুলো আগে নিতে হবে। আরেকটি ব্যাপার দরকার, যেটি হচ্ছে একটি মানুষ যেন একটি সিনেমা হলে যাবে, আমি স্টুডেন্ট ছেড়ে আমি সিনেমা হলের কথা বলি, এখন আমি বিশ্বাস করি 300 সিনেমা হল যদি করে দেয় এবং দর্শকরা আস্তে আস্তে ভালো ছবি, যেহেতু হচ্ছে এখন কিছু, আবার আমরা সেই আগের জায়গায় ফিরে যেতে পারবো, এটা আমি আশা করি এবং বিশ্বাস রাখি।
কেন আমি বিশ্বাস নিয়ে বাঁচতে চাই, এবং যেহেতু আমি ফিল্মকে ভালোবাসি, আমি চাই সেই অবস্থাটা তৈরি হোক, এবং সেই অবস্থাটা তৈরি হবার জন্য আমাকে যদি কোনো জায়গায় কোনোভাবে লাগে, আই উইল বি অনার্ড, আমি সেখানে সঁপে দেবো নিজেকে। দ্যাটস ইট। চমৎকার। হ্যাঁ, অনেকক্ষণ ধরে কথা হচ্ছিল, আপনার জীবনে অর্জন তো অনেক রয়েছে, কিন্তু এমন কি কোনো স্বপ্ন রয়ে গেছে যেটা এখনো পূর্ণ হয়নি, বা কোনো রকম কোনো আফসোস কি রয়ে গেছে কিনা? আই এম অনলি দ্য পার্সন, আমি প্রাউডলি বলবো, সবার জীবনে কিছু আফসোস থেকে যায়, আমার কোনো আফসোস নেই। আমি যা ডিজার্ভ করি তার চেয়ে আল্লাহ তাআলা বেশি দিয়েছে আমাকে। হ্যাঁ, অনেকক্ষণ আমরা কাজ নিয়ে আসলে কথা বললাম, এবার যদি একটু পরিবারের দিকে আসি প্লিজ। যে পরিবারে আসলে কে কে আছেন, বা পরিবারের সাথে আসলে সময়গুলো কিভাবে কাটানো হয়? আমার পরিবারে আমার একটা বউ আছে, আমার একটি ছেলে, ও ইংল্যান্ডে থাকে, আর পরিবারে আমার 3 জন সহকারী আছে। বিষয় আমি সহকারী বলতে বাধ্য হই, এটা আমি এইভাবে বলার পিছনে কারণটা হচ্ছে যে আমরা বাসায় যারা কাজ করে তাদেরকে আমরা ট্রিটটা একটু অন্যভাবে করি, আমি সেটা করি না। আমার কথা হচ্ছে যে প্রত্যেকটি মানুষেরই তার নিজস্ব তার একটা সম্মান আছে, তাকে তুমি সেইটুক দাও অ্যাকর্ডিং টু কোরআন। তুমি একটি মানুষকে সম্মান দিবে, আল্লাহ তাআলা তোমার জন্য 10টি সম্মান নির্দিষ্ট করে রেখে দেবে, এটা কোরআনের কথা। আমি এটাই বিশ্বাস করি। হ্যাঁ, আপনার সাথে যত কথা বলছি আসলে তত ভালো লাগছে, এবং অনেক কিছু শিখতে পারছি, জানতে পারছি, যদিও আমাদের সময় স্বল্পতা, আমরা অনুষ্ঠান একদমই শেষে চলে এসেছি, কিন্তু আন্তরিকভাবে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সাথে কথা বলে ভালো লাগছে। আর দর্শকদের উদ্দেশ্যে আমি শুধু একটুকুই বলতে চাই, সেদিকটা হচ্ছে যে কয়েকদিন আগে একটা পেপারে দেখেছিলাম যে কোনো গ্রামে বৃদ্ধাশ্রম পাবেন না, শহরে পাওয়া যায়। ওয়াই? আমি শুধু এটুকু বলতে চাই, 5 বছর পর আশা করব বা 10 বছর পর আশা করব বাংলাদেশের কোথাও কোনো বৃদ্ধাশ্রম থাকবে না। প্রত্যেকটি পরিবারের কাছেই বাবা মারা থাকবে, কারো কাছেই বাবা মা কোনো বোঝা হয়ে থাকবে না। অবশ্যই আমার এইটুকু হচ্ছে সবার কাছে চাওয়া। দ্যাটস ইট। ধন্যবাদ ভাই আপনাকে আবারও, কিন্তু যাওয়ার আগে আপনার জন্য একটা উপহার আছে আমাদের স্পন্সর বিটেকের পক্ষ থেকে। আচ্ছা, থ্যাংক ইউ। ওয়েলকাম। দর্শক, আমি নিশ্চিত যে আপনাদেরও ভীষণ ভালো লাগছিল কথাগুলো শুনতে, এবং আমি এই প্রত্যাশা রাখি যে আমরা সবাই যেন এরকম সুন্দর মন মানসিকতা নিয়ে আসলে জীবনযাপন করতে পারি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে। অ্যালমন্ড, অলিভ, পিনাট, সেসম ও ভিটামিন ই সমৃদ্ধ বিটেক এক্সপার্ট নন স্টিকি হেয়ার কেয়ার অয়েল চুল লম্বা করে, চুল হয় আরো বেশি ঘন, কালো ও মজবুত। বিটেক এক্সপার্ট, স্টে ইয়াং।